প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের নতুন রাষ্ট্রদূত বরিস ভ্যান বোমেল। সাক্ষাৎকালে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার, আসন্ন জাতীয় নির্বাচন, বাণিজ্য ও কৃষি এবং রোহিঙ্গা মানবিক সংকট সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা হয়। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। আলাপকালে ডক্টর ইউনূস রাষ্ট্রদূতকে জানান, আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে। তিনি জোর দিয়ে বলেন, নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে অন্তর্বর্তী সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। রাষ্ট্রদূত বোমেল বাংলাদেশে গণতান্ত্রিক উত্তরণের জন্য তার দেশের সমর্থন পুনর্ব্যক্ত করেন। তিনি উল্লেখ করেন, ইউরোপীয় ইউনিয়নের একটি প্রাক নির্বাচনী পর্যবেক্ষণ দল এ সপ্তাহে বাংলাদেশে আসছে এবং নেদারল্যান্ডস এই মিশনকে সক্রিয়ভাবে সমর্থন করছে। কক্সবাজারের টেকনাফে গহীন পাহাড়ের আস্তানায় বন্দী রাখা নারী ও শিশু সহ ৬৬ জনকে উদ্ধার করেছে যৌথ বাহিনী। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত টেকনাফের বাহারছড়া কচ্ছপিয়া এলাকা থেকে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়। উদ্ধার হওয়াদের মধ্যে পুরুষ ২২ জন, নারী ২৩ জন ও শিশু ২১ জন। তাদের মধ্যে অনেকেই রোহিঙ্গা ও বাংলাদেশি নাগরিক। কোস্টগার্ড সূত্রে জানা যায়, টেকনাফের বাহারছড়ার কচ্ছপিয়া গহীন পাহাড়ে বাংলাদেশ নৌবাহিনী ও কোস্টগার্ডের যৌথ অভিযানে নারী ও শিশু সহ ৬৬ জনকে উদ্ধার করা হয়েছে। পাচারের উদ্দেশ্যে তাদের বন্দী রাখা হয়েছিল। এই বিষয়ে আজ সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে কোস্টগার্ড। দুই যুগ আগে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট শিক্ষার্থী সাবিকুন নাহার সনি হত্যা মামলার অন্যতম আসামি মুশফিক উদ্দিন টগরকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। ঢাকায় এক ব্রিফিংয়ে র্যাব জানায়, গ্রেফতারের সময় তার কাছ থেকে একটি রিভলভার, মুখোশ ও ১৫৬টি গুলি জব্দ করা হয়েছে। এর আগে ২০০৩ সালে মুশফিক উদ্দিন টগরকে সনি হত্যা মামলায় আরও দুজনের সঙ্গে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। পরে ২০০৬ সালে ১০ মার্চ হাইকোর্ট তাদের মৃত্যুদণ্ড কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেন। সাজা খেটে কারাগার থেকে মুক্তি পেয়েছিলেন টগর। র্যাব জানায়, রাজধানীর আজিমপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ২০০২ সালে ৮ জুন ছাত্র দলের দুই পক্ষের মধ্যে দরপত্র নিয়ে বোর্ড ক্যাম্পাসে সংঘর্ষ হয়। এই সময় ক্লাস শেষে আবাসিক হলে ফেরার পথে গুলিবিদ্ধ হয়ে মারা যান কেমিক্যাল কৌশল বিভাগের ছাত্রী সনি। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে সহিংসতায় কোনো ছাত্রীর মৃত্যুর সেই ঘটনাটি তখন সারা দেশে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছিল। জিজ্ঞাসাবাদকালে জানা যায় যে তার পূর্ণ নাম মুশফিক উদ্দিন টগর এবং তিনি ২০০২ সালে ব্যাপকভাবে চাঞ্চল্য হওয়া বুয়েট শিক্ষার্থী সাবিকুন নাহার সনি হত্যা মামলার একজন অন্যতম আসামি ছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামির নিকট থেকে চাঞ্চল্যকর অনেক তথ্য আমরা পাই। যে জিনিসটা বেশি ইম্পর্টেন্ট, যে সীমান্তবর্তী এলাকা হতে তিনি বিভিন্ন সময় অবৈধভাবে অস্ত্র ঢাকায় নিয়ে আসেন এবং বিভিন্ন মানুষকে তা সরবরাহ করে থাকেন। ৩,৭৪,০০০-এর বেশি প্রার্থীর অংশগ্রহণে ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল ১০টা থেকে শুরু হয়ে বেলা ১২টা পর্যন্ত ৮ বিভাগীয় শহরের মোট ২৬২টি শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে এ পরীক্ষার আয়োজন করা হয়। এদিকে রাজধানীর ইডেন মহিলা কলেজ কেন্দ্রের এ পরীক্ষায় ইলেকট্রনিক ডিভাইস নিয়ে ঢোকার চেষ্টা করায় একজন প্রার্থীকে পুলিশ আটক করেছে। জাহিদ আহমেদ বাবুর রিপোর্ট। অনুষ্ঠিত হলো ৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা। দেশের ৮টি বিভাগীয় শহরে মোট ২৫৬টি প্রতিষ্ঠানের পাশাপাশি এই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে ঢাকার ১১৩টি শিক্ষা প্রতিষ্ঠানেও। যদিও নানা জটিলতার কারণে সময় মতো এই পরীক্ষা অনুষ্ঠিত না হলেও চলতি বছরের এই সময়ে সন্তান, ভাই বোন, স্ত্রী ও স্বজনরা নির্বিঘ্নে পরীক্ষা দিতে পেরে খুশি অভিভাবকেরা। ভালো কিছুই আশা করতেছি, যেহেতু সবকিছু এখন নিরপেক্ষ আছে। তো ডাক্তার মূলত কিন্তু জেনারেল ক্যাডারে দিল এবার। এই পরীক্ষা সকাল ১০টা থেকে শুরু হয়ে চলে ১২টা পর্যন্ত। টানা ২ ঘন্টা পরীক্ষা শেষ করে পরীক্ষার্থীদের কেউ কেউ জানান প্রশ্ন সহজ ও কঠিন প্রসঙ্গে। আমি যতটা ট্রাই করছি সেই হিসাবে ভালো আসছে, কিন্তু ইংলিশ হিস্টোরিক্যাল যে পার্টটা সেটা আমার কাছে একটু কঠিন মনে হচ্ছে আর কি। বিসিএস এর এক্সাম অলওয়েজ আনপ্রেডিক্টেবল হয়। অ্যাজ অলওয়েজ কয়েকটা সাবজেক্ট একটু হার্ড হয়, কয়েকটা সাবজেক্ট আবার মডারেট হয়,
কয়েকটা সাবজেক্ট হচ্ছে স্ট্যান্ডার্ড ওয়াইজ হয়। যতটুকু প্রিপারেশন নিয়েছি সে অনুপাতে ভালো হয়েছে। পরীক্ষাটা আসলে হয়ে যাওয়াই ভালো, পরীক্ষা দিয়ে অবশ্যই ভালো লাগছে, ভালো হয়েছে পরীক্ষা। ভবিষ্যতে দেখি আল্লাহ রাব্বুল আলামিন যা চায়, ভবিষ্যতে আমার আর কি ম্যাজিস্ট্রেট হওয়ার খুব ইচ্ছা আছে আর কি। তবে বিসিএস পরীক্ষার ক্ষেত্রে আগামীতে নির্দিষ্ট সময়ের মধ্যে পরীক্ষা সম্পন্ন করতে কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন বিসিএস প্রিলি টেস্ট দিতে আসা পরীক্ষার্থীরা। হবে আশা করি 50তম বিসিএস সময়ের মধ্যেই হবে। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। নাগালে আসছে না সবজির দাম। গত সপ্তাহের তুলনায় আবারও দাম বেড়েছে সব ধরনের সবজির। এরই মধ্যে ভরা মৌসুমে ইলিশের বাজারে উত্তাপ বেড়েই চলেছে। প্রকারভেদে প্রতি কেজি ইলিশ বিক্রি হচ্ছে 2200 থেকে 2500 টাকা। এদিকে প্রতি কেজি মসুর ডালের দাম বেড়েছে 30 টাকা। বিস্তারিত শিমুল খানের রিপোর্টে। নিত্যপণ্যের দাম প্রতিদিন যেন নতুন উচ্চতা ছুঁইছে। বাজারে গেলেই ক্রেতাদের নাভিশ্বাস উঠছে। এ নিয়ে সাধারণ মানুষের মনে প্রশ্ন জাগছে, বাড়ছে ক্ষোভ। শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে শুধু সবজি নয়, নিত্যপণ্যের বাজারে আলু ছাড়া অনেক পণ্যের দামই এখন চড়া। এতে ক্ষোভ প্রকাশ করেছেন ক্রেতারা। তৃণমূল বাজার জানে তাদের আসলেই কষ্ট, ওদের কথা চিন্তা করতে হবে সরকারের। গ্যাস সপ্তাহে সিমা ছিল 150 টাকা, আজকে 200 টাকা। আর বেগুন প্রতি কেজিতে 20 টাকা 30 টাকা বাড়ে। পেঁয়াজ, আদা, রসুনের দাম আগের মতো থাকলেও ডালের দাম বেড়েছে। সোনালী মুরগি ও গরুর মাংস বিক্রি হচ্ছে আগের দামে। পেঁয়াজ এখন গত সপ্তাহ থেকে এখন 5-6 টাকা দাম কমছে। মুসুর ডালের দামটা অনেক বেশি, পার কেজিতে প্রায় 30 টাকা করে বৃদ্ধি পাইছে। সোনালী মুরগি ছিল 320-30, এখন দাম কমছে, সামনে আরো কমবে। ব্রয়লার ছিল 180-90, এখন বিক্রি হতেছে 160-70। আগে সপ্তাহে 800 ছিল, এখন আমরা এখন 780 টাকা বিক্রি করি, 800 বিক্রি করি, 750 টাকা বিক্রি করি। এদিকে বাঙালির ইলিশের দাম চলে গেছে হাতের নাগালের বাইরে। সম্প্রতি সময় দেশ থেকে ভারতে ইলিশ কম দামে রফতানি করায় ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে ক্রেতাদের। কলকাতা মাঝে মাঝে বাজারে দেখি টিভিতে বা পদ্মার ইলিশ দাম কম, আর আমি যখন আমার বাংলাদেশের সাথে মিলাই আমি আসলে নিজেও মাঝে মাঝে হতভম্ব হয়ে যাই। ইলিশের একটা সিজন চলতেছে, সেখানে তো 2000 টাকা কেজি ইলিশ, একজন সাধারণ মানুষ কিভাবে এটা ক্রয় করবে? ইলিশ আপনার তো অনেক চড়া দাম, জাটকা যা সেটাই তো 700 টাকা কেজি। 2200 কেজি কিনে আমার 2300 বেচতেছে, আমাদের কোর্স আছে, গাট কোর্স আছে, বড় কোর্স আছে, এই তো 2200 কিনেছে, বাবা 2300 বেচতেছে। সবজির এমন চড়া মূল্য বৃদ্ধিতে সরকারকে দুষলেন ক্রেতারা। বললেন নিয়মিত বাজার মনিটরিং করলে মূল্যবৃদ্ধির লাগাম টানা সম্ভব। শিমুল খান, মাই টিভি, ঢাকা। জনগণের কথা বলে তাদের উপর কারো দলীয় এজেন্ডা চাপিয়ে দিলে তাতে পার পাওয়া যাবে না। জনগণই তা প্রতিহত করবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেড জাহিদ হোসেন। তিনি বলেন, যত নির্বাচন ঘনিয়ে আসছে ততই কয়েকটি রাজনৈতিক দল পিআর এর দাবি নিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। অন্যদিকে দলটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, নির্বাচন অনুষ্ঠিত হলেই দেশের সকল অস্থিরতা কেটে যাবে। বিস্তারিত ইলিয়াস মাতবরের রিপোর্টে। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয় নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে অনুষ্ঠিত হয় প্রতীকী যুব সমাবেশ। এই দলগুলোর মধ্যে একটি রাজনৈতিক দল গত 10 বছরে এই হাসিনা বিরোধী আন্দোলনে কোনো প্রকাশ্য কোনো কর্মসূচি পালন করে নাই। এ সময় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, দেশকে নির্বাচনের রাস্তায় নামালে দেশ আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের নাগরিককে তার রাজত্ব ফিরিয়ে দাও, মানে ভোটাধিকার ফিরিয়ে দাও, তার অধিকার ফিরিয়ে দাও, এটা সম্ভব। এদিকে সকালে সেগুনবাগিচায় বিএমএ ভবনে ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সম্মেলনে যোগ দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেড জাহিদ হোসেন বলেন, যতই নির্বাচন ঘনিয়ে আসছে একদল মানুষ পিআরের দাবি তুলে নির্বাচনকে বিলম্বিত করার চেষ্টা করছে। আমরা দেখলাম কেউ কেউ পিআর নিয়ে রাস্তায় নামতেছেন, প্রোগ্রাম করতেছেন। দ্যাটস গুড, প্রোগ্রাম করা ভালো, জনগণকে সচেতন করা ভালো, কিন্তু জনগণ না চাইলেও জনগণের কথা বলে মতামত দেওয়ার দাবিদার হওয়ার জন্য যারা আজকে এই সমস্ত দাবি তুলছেন তারা সত্যিকার অর্থে নিজের বিবেককে প্রশ্ন করুন। আমি তো কথা আগে বলি নাই, আমি কথা এখন কেন বলছি, আমি কেন, উদ্দেশ্য কি? তাহলে কি আমি স্বৈরাচারকে আসার জন্য একটা রাস্তা করে দিচ্ছি? জনগণের ওপর কোনো কিছু চাপিয়ে দেওয়ার মনোভাব কখনোই গণতান্ত্রিক হতে পারে না বলে জানান ডাক্তার এজেড জাহিদ হোসেন। মনে রাখবেন, এই বাংলাদেশ সেই বাংলাদেশ না। আপনি ইচ্ছা করলে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারবেন না। ইলিয়াস মাতবর, মাই টিভি, ঢাকা। ছাত্র সংসদ নির্বাচন প্রসঙ্গ।
বিশ্ববিদ্যালয়গুলোতে ধারাবাহিকভাবে ছাত্র সংসদ নির্বাচনের আয়োজনের মধ্যে এবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জোকসু নির্বাচনের তারিখ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এতে ভোটের তারিখ ঘোষণা করা হয়েছে 27 নভেম্বর। এই নির্বাচন নিয়ে প্রার্থীরা শুরু করেছেন তোড়জোড়। শিক্ষার্থীদের মধ্যে বিরাজ করছে নির্বাচনী আমেজ। নেতৃত্ব বাছাইয়ের এই প্রক্রিয়া যেন শিক্ষার্থীদের অধিকার, স্বপ্ন আর ভবিষ্যতের প্রতিফলন হয়, এমনটাই বলছেন অনেক শিক্ষার্থী। ইলিয়াস মাতবরের প্রতিবেদন। শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হয়েছে। বুধবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ডক্টর মোহাম্মদ শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হয়। এ নির্বাচন শুধু নেতৃত্ব বাছাই নয়, এটি যেন শিক্ষার্থীদের অধিকার, স্বপ্ন আর ভবিষ্যতের প্রতিচ্ছবি হয়, সেটাই প্রত্যাশা শিক্ষার্থীদের। ভোট দেওয়ার সুযোগ আশায় উচ্ছ্বাস প্রকাশ করছেন শিক্ষার্থীরা। অনেক এক্সাইটেড, জৈবনের প্রথম ভোট মানে জগন্নাথ থেকে শুরু করব। সব ভার্সিটিতে যখন রোডম্যাপ হয়েছিল যে নির্বাচনের, আমাদের জগন্নাথের কোনো রোডম্যাপ ছিল না, কিন্তু অলরেডি আমরা পেয়ে গেছি। আমরা খুবই এক্সাইটেড। আমরা ভোটার হিসেবে অবশ্যই যোগ্য প্রার্থীকে ভোট দিব। আমরা কোনো দল দেখবো না। যারা শিক্ষার্থীর জন্য কাজ করবে, মেইনলি আমরা তাদেরকে চাই। এখন সৎ হবে, আমাদের জন্য কাজ করবে। জকসু যে নির্বাচনে আমরা যে এখানে অংশগ্রহণ করব, কে হবে কি হবে না সেটা কোশ্চেন না, যে জকসু নির্বাচন হবে এটাই হচ্ছে আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ একটা বিষয়। এটা আমাদের জন্য একটা বড় ধরনের পাওয়া। এই পাওয়াটা শুধুমাত্র যারা জকসুতে প্রার্থী হবেন তাদের জন্য নয়, বরং আমার মনে হচ্ছে যারা সাধারণ শিক্ষার্থী তাদের যে দাবিগুলো আছে এগুলোকে সংঘবদ্ধ করে তুলে ধরার জন্য এই জকসুটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। শিক্ষার্থীরা বলছেন জকসু হতে হবে একটি নিরপেক্ষ প্রতিষ্ঠান, যেখানে সব কিছুর ঊর্ধ্বে গিয়ে প্রতিনিধিরা শিক্ষার্থীদের কল্যাণে কাজ করবেন। তারা এমন প্রার্থীকে বেছে নিতে চান যিনি মেধাবী, স্বচ্ছ ও শিক্ষার্থী বান্ধব, নেতৃত্ব গুণ সম্পন্ন। তারা ছাত্র প্রতিনিধি, তারা ছাত্র বান্ধব হতে হবে এবং ছাত্রদের যেসব দাবি রয়েছে সেগুলো আদায়ে সচেষ্ট হতে হবে। এমন প্রার্থী চাই যে আমাদের এই সমস্যাগুলো দূর করবে। আমরা যদি প্রতিশ্রুতি পাই, বুঝতে পারি যে আমাদের এই যে সমস্যাগুলো কিছুটা হলেও লাঘব হবে, আমরা তাকেই ভোট দিব। শিক্ষার্থী বান্ধব কোনো প্রার্থী নির্বাচিত হোক, যারা ক্লিন ইমেজের, যারা শিক্ষার্থীদের জন্য কাজ করেছে অতীতে এবং করবে, এরকম প্রার্থীদেরকে বেছে নেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ক্যাম্পাসে গণতান্ত্রিক ধারা ও ছাত্র রাজনীতি তৈরিতে জকসু নির্বাচনের বিকল্প নেই। সব কিছু ঠিক থাকলে আগামী 27 নভেম্বর অনুষ্ঠিত হবে জকসু নির্বাচন। ইলিয়াস মাতবর, মাই টিভি, ঢাকা। বরিশালে খাল খনন, ফুটপাত ও ঐতিহ্যবাহী বেলস পার্ক দখলমুক্ত করে সৌন্দর্য ফিরিয়ে এনে সাহসিকতার প্রশংসায় ভাসছে সিটি কর্পোরেশন। নতুন বাংলাদেশে আগামীর মেয়র, কাউন্সিলর ও জনপ্রতিনিধিরা এ ধারা অব্যাহত রাখবে বলে প্রত্যাশা নগরবাসীর। আসাদ চৌধুরীর ক্যামেরায় পারভেজ রাসেলের রিপোর্টে বিস্তারিত। পৌরসভা থেকে 2003 সালে 58 বর্গ মাইলের শহর বরিশাল রূপ নেয় 30টি ওয়ার্ডের সিটি কর্পোরেশনে। সেই থেকে ক্ষমতার পালা বদলে কর্পোরেশনের দায়িত্ব নেয় হাফ ডজন নগরপিতা। বিভিন্ন প্রকল্পে নামমাত্র খাল খনন, ফুটপাত, অবৈধ দখলমুক্তকরণ ও সৌন্দর্য বর্ধনে হাজার কোটি টাকা ব্যয় হলেও সঠিক পরিকল্পনার অভাবে বরিশাল হারিয়েছে তার অতীত রূপ। তিনি একটি কাজ শুরু করে গেছেন, হয়তো ভবিষ্যতে কোনো নির্বাচিত মেয়রের কাছে এই হার্ডেলটা উনি দিয়ে যাবেন, সেই হার্ডেলটা তিনি ধরে রাখবেন। এইটাই বরিশালের মানুষ হিসাবে, একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমার দাবি থাকবে। তার বিভিন্ন পদক্ষেপ আমার কাছে অত্যন্ত পজিটিভ মনে হয়েছে এবং নগরবাসীও এই কারণে স্বস্তি পাচ্ছে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর বিধ্বস্ত বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে দায়িত্ব পান মোহাম্মদ রায়হান কাউসার। এরপর সংস্থাটি পরিকল্পনা নিয়েই মাঠে নামে। সবকিছু মিলিয়েই বলবো যে নগরী এখন একটা সৌন্দর্য বহন করছে, আর সৌন্দর্যপূর্ণ নগরী বলা চলে এক কথায়। খাল খনন, ফুটপাত দখলমুক্ত করা সহ বিভিন্ন কাজে এখন সত্যিকারের সুফল ভোগ করছেন নগরবাসী। দোকানগুলো তুলে নেওয়ার ফলে আমাদের রাস্তাটা ফাঁকা হয়ে গেছে এবং আমাদের চলাচলে অনেক সুবিধা হচ্ছে। এই দোকানগুলোর জন্য ব্যাকগ্রাউন্ডটা দেখা যায় না, তো ওই দিক থেকে অনেক সুন্দর হয়েছে আগের থেকে। নতুন প্রশাসক বলছেন অতীতের সব গ্লানি মুছে নতুন করে বরিশালকে গড়তে চান তিনি। এই বরিশালের নদী নালা খালের সাথে যদি অন্যায় করা হয় তাহলে আমরা যেন মনে করি যে এটা আমার মায়ের সাথে, আমার বোনের সাথে অন্যায় করা হচ্ছে। এরকম একটা সেন্স যদি মানুষের মাঝে গেঁথে দিতে পারি তাহলে দেখবেন যে বরিশালের নাগরিকরা কখনোই খালকে নোংরা করবে না। খাল খনন, অবৈধ স্থাপনা উচ্ছেদ আর সৌন্দর্য বর্ধনে সাহসিকতার নজির গড়লেন সিটি কর্পোরেশনের বর্তমান প্রশাসক।
তারই এই দেখানো পথে চলবে আগামীর মেয়র, কাউন্সিলর সহ সকল জনপ্রতিনিধি, এ প্রত্যাশাই সবার। পারভেজ রাসেল, মাই টিভি, বরিশাল। হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা শুরু হতে আর মাত্র কয়েকদিন বাকি। বরগুনায় পূজার আমেজে ইতিমধ্যেই মণ্ডপে মণ্ডপে চলছে রং তুলির শেষ মুহূর্তের কাজ। বরগুনা উত্তর প্রতিনিধি মোহাম্মদ শফিকুল ইসলাম স্বপনের তথ্য ও ছবিতে বিস্তারিত জানাচ্ছেন জুবাইর রহমান। বরগুনা জেলায় বর্ণাঢ্য আয়োজন ও ধর্মীয় উৎসব মুখর পরিবেশে শুরু হয়েছে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি। পূজা মণ্ডপগুলোতে চলছে দেবী দুর্গাকে বরণ ও পূজা অর্চনার নানান প্রক্রিয়া। জেলা পূজা উদযাপন পরিষদের তথ্য অনুযায়ী এবছর বরগুনায় 6টি উপজেলায় মোট 129টি পূজা মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। আইন শৃঙ্খলা রক্ষায় মোতায়েন থাকছে পুলিশ, আনসার ও স্বেচ্ছাসেবক বাহিনী। কমপ্লিট করে তারপর চোখ মুখটা এগুলো ক্লিয়ার করে আমাদের চুল টুল লাগানো হবে, ওইভাবে সাজানি ওইগুলো সেট করা হবে, তাহলে এটা ক্লিয়ার হবে। কিছুদিন পরে দুর্গাপূজা উৎসব শুরু হবে এবং সবাই আনন্দ উপভোগ করবে। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে যে আমাদের একটু প্রশাসনটা যেন একটু বেশি দেয়, যেন আমরা সুন্দরভাবে একটু আনন্দ করতে পারি। আমরা আশা করি প্রশাসনিকভাবে অনেক সুন্দরই আমরা সাপোর্ট পাবো এবং আমরাও যারা স্বেচ্ছাসেবক আছি তারাও সচেতন আছি। চেয়ারম্যান, মেম্বার, চৌকিদার, সচিব সহ সকলেই এটার প্রতি আমাদের খেয়াল আছে, যারা সংখ্যালঘু তাদের কোনো রকমই কোনো সমস্যা না হয়। শারদীয় দুর্গোৎসবকে ঘিরে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মধ্যে আনন্দ উচ্ছ্বাস বিরাজ করছে। প্রতিটি পূজা মণ্ডপই রঙিন আলোকসজ্জা ও নান্দনিক সাজসজ্জায় উৎসব মুখর পরিবেশে রূপ নেবে। প্রতিটি উপজেলায় শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হচ্ছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। বিভিন্ন উপজেলা বা থানা লেভেলে যে কমিটি গঠন করা হয়েছে তাদের সাথে আমরা মিটিংয়ে বসেছি, যাতে করে তাদের পূজা অনুষ্ঠান পালনকালে কোনো রকমের সমস্যা না হয়। প্রতিটি পূজা মণ্ডপেই আমাদের লোকজন থাকবে সার্বক্ষণিক তাদের নিরাপত্তার জন্য। ধর্ম যার যার, উৎসব সবার। রং তুলির সাজে সেজে উঠছে প্রতিটি মণ্ডপ। এবারের পূজা হবে জাঁকজমকপূর্ণ, এমনটাই প্রত্যাশা সকলের। জুবাইর রহমান, মাই টিভি নিউজ।